ওকে, আমি আহ, আগে তোমাদের পড়াচ্ছিলাম যে ওই ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। তো আই গেস ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর মোটামুটি শেষ হয়ে গেছে, তোদের শেষ হয়ে গেছে, তোমাদের শেষ হয়ে গেছে, একটু একটু বাকি থাকতে পারে, ওটার জন্য ফুল ক্লাস দরকার নেই, কখন একটুখানি বলে দেবো। তো আমি একটা টপিক ধরছি মিডিয়াভেল ইন্ডিয়া থেকে। হ্যাঁ, টপিকটা থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে। এবার প্রিলিমসে এসছে, হয় সোজা কোশ্চেন আসবে, কঠিন কোশ্চেন আসবে, যাই আসবে আমার দায়িত্ব হচ্ছে পুরোটা কভার করা, সেখান থেকে যা আসবে পারবে। ওকে, টপিকটার নাম কি? আমি তোমাদের মেডিয়েভেল ইন্ডিয়া আশা করি কোনো ব্যাচকে পড়াইনি, পড়েছি কাউকে মেডিয়েভেল ইন্ডিয়া পড়াইনি, সেই মোগল একটুখানি করাচ্ছিলাম সেটা। তো আমি মোগল টোগল নয়, অন্য টপিক একটা নিচ্ছি। এই টপিকটা হচ্ছে তোমাদের নিজেদের রাজ্য, আজকের দিনে যে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে, যেটাকে তোমাদের একটা নোট আছে রিজিওনাল কিংডম পার্ট 2, সেখানে একটু সংক্ষিপ্ত আছে। এখানে আমার একটা এলাবোরেট ক্লাস করানো, ঠিক আছে? তোমরা পরের দিন ওই নোটটা পেয়ে যাবে। আক্রমণ, চলো। টপিক কি? ইসলামিক পিরিয়ড অফ বেঙ্গল। টপিক কি বলছি? ইসলামিক পিরিয়ড অফ বেঙ্গল, মানে বেঙ্গলে যে ইসলামিক পিরিয়ড ছিল সেই এন্টায়ার পিরিয়ডটা। তো তোমাদের যাদের দুদিনের বা ওয়ান নাইট একটা ট্যুর করার ইচ্ছা আছে, তারা চাইলে একটু মালদা ঘুরে আসতে পারো। বাট ইসলামিক পিরিয়ড অফ বেঙ্গল বলতে এখানে আমি যেটা করছি কোন পিরিয়ড? মিডিয়াভেল পিরিয়ড, মডার্ন পিরিয়ড নয়। মানে আমরা যেটাকে সিরাজউদ্দৌলা বা তার আগের মুর্শিদ কলিখা ইত্যাদি করাই সেটা নয়, সেটা আলাদা আমরা পড়াই। এটা অনলি একদম অ্যাকচুয়াল যে মিডিয়াভেল সেটা। মিডিয়াভেল পিরিয়ড। একটা পেনও ভালো নেই। দেখো, আমি ফার্স্ট বলছি ইসলামিক পিরিয়ড। ভারতবর্ষে যে ইসলামিক পিরিয়ড শুরু হয়েছিল, সেই পিরিয়ড অফিসিয়ালি কত সাল বলা হয়? 1206 থেকে আমাদের আহ দাস বংশ তথা আমাদের যে কুতুবুদ্দিন আইবকের হাত ধরে। তো কুতুবুদ্দিন আইবক, মানে এর আগে অ্যাটাক হয়েছে বাট অফিসিয়ালি কোনো সাম্রাজ্য তৈরি হয়নি। কুতুবুদ্দিন আইবকের যিনি প্রভু ছিলেন, প্রভুর নাম কি? মোহাম্মদ ঘুরি। ভেরি গুড। হ্যাঁ, মোহাম্মদ ঘুরি। আচ্ছা, এই মোহাম্মদ ঘুরির আহ অরিজিনাল নাম কি রাকেশ? আকরাম? মইজুদ্দিন। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, মইজুদ্দিনও বলে আরো একটা নাম আছে, কি নাম? পরের দিন জেনে বলবে। মইজুদ্দিনের দাদার নাম কি? গিয়াসুদ্দিন। তো মইজুদ্দিন ছাড়াও ভদ্রলোকের আরেকটা নাম আছে। ওকে, তোমাদের দায়িত্ব পরের দিন জেনে আসা। আমি যদি পড়িয়ে থাকি ডেফিনেটলি বলেছি, আর যদি না পড়াই তাহলে তোমাদের দায়িত্ব জেনে আসা। ওকে, নোটসে আছে তাহলে আর কি। তো সেই মোহাম্মদ ঘুরি, যার মোটামুটি 1173 থেকে 1206 এই সময়কাল, অর্থাৎ যে বছর কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসছে সেই বছর মৃত্যু হচ্ছে। আমাদের ডেফিনেটলি গল্প বা এই ইতিহাস, আজকের আলোচনার ইতিহাস কোনোভাবেই দিল্লির সিংহাসন নয়। আমাদের আজকের আলোচনা কি নিয়ে? বাংলার ইতিহাস নিয়ে। তো বাংলার ইতিহাস বুঝতে গেলে আমাদেরকে মোহাম্মদ ঘুরি থেকেই শুরু করতে হবে। দেখো, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তার যে দাসরা ছিল বা যাদেরকে সন্তান রূপে পালন করতেন, তারা তো ছিলেন চারজন। সেই চারজন কারা? একজন হচ্ছে তাজ উদ্দিন ইয়ালদিজ বা ইলদুজ, যাই বলতে পারো।
কুবাচা বলতে নাসির উদ্দিন কুবাচা, তাই তো? নাসির উদ্দিন কুবাচা। আহ আরেকজনের নাম কি? কুতুবউদ্দিন আইবক। এই তিনজন ছাড়া আরেকজনের নাম আমরা পাবো, তার নাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বা খুলজি, যাই বলো। এই তো আরেকজন ছিল যে এর দাস নয়, নেফিউ। তার নাম কি? দাদার নাম কি? গিয়াসউদ্দিন। নেফিউ এর নামও গিয়াসউদ্দিন। এভাবে ইংরেজিতে লিখলে গিয়াত গিয়াতুদ্দিন মাহমুদ। আচ্ছা, এবার এর সম্পর্ক কি হরির সাথে? নেফিউ, ভাই নয়, ভাইয়ের ছেলে। তো একে কোন জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল? ঘুর যেটা, সেই জায়গাটার দায়িত্ব এ নিয়েছিল। অ্যাকচুয়ালি এই সম্রাট হওয়ার কথা, কিন্তু এ যেহেতু দুর্বল, এদেরকে আন্ডারে রাখতে পারেনি, এরা নিজেদের মতো স্বাধীন ছিল। নেক্সট হচ্ছে ইলদুস কোথাকার? হ্যাঁ, কোয়াজা কোথাকার? কোয়াজা কোথাকার? মুলতান। মুলতান প্লাস সিন্ধ বলতে পারো। কিন্তু ইয়ালদিস কোথাকার? গাজনি, গাজনি। কুতুবউদ্দিন লাহোর প্লাস দিল্লি। একে আমরা বলছি বেঙ্গল। কিন্তু এদের মতো, এদের যাদের ছিল, এদের মতো ব্যাপারটা ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি নয়। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি অ্যাকচুয়ালি কার স্লেভ, এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। কিরকম? এমন একটা আওয়াজ হয় যত দূরেই রাখি। আহ অনলাইনে এবার তোরা শুনতে পাচ্ছিস? অনেক দূরে নিতে হচ্ছে, নাহলে একটা সায়ন তো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা দীপায়ন? যাচ্ছে। ওকে হ্যাঁ ওকে স্যার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের আমি একটুখানি বলে নেই, যদি তোমরা আফগানিস্তান দেশটা দেখো, আফগানিস্তান দেশে কি হয়, আফগানিস্তান দেশের এরকম ম্যাপ নয়, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এই যে তোমরা গজনি, এখানে কাবুল পেলে, এখানে তোমরা গজনি পাবে। আজকের দিনে কাবুল যেখানে পাও, জাস্ট ওখানে কাবুল পাবে। ঘুর পাবে এই জায়গাতে, ঘুর। ঠিক আছে? আর কি আছে জায়গা? আর তো লাহোর ইত্যাদি তোমরা জানো। লাহোর আমাদের পাকিস্তানে পড়ে। তো আমাদের মেন গল্প কি? গজনি কোথায়, ঘুর কোথায়? ঘুর থেকে উত্থান হলেও গজনিটা বড় জায়গা। কেন? জানো যে সেখানে মোহাম্মদ গজনির মানে বিশাল একটা বড় জায়গা ছিল, ইত্যাদি। এছাড়া আমরা যদি দেখি, এরকম দক্ষিণের দিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ওই ঘরমসির, হেলমান্দ। পরীক্ষায় লাগবে না। তো সেখানে যে ভদ্রলোকের উত্থান বা যিনি উঠে আসছেন, তার নাম ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। তোমরা ভালো করে দেখো, ঘুর যারা বা ঘড়ির যারা লোকজন, তারা কেউ খিলজি আছে? খিলজি নেই তো। তোমরা মেডিয়াভেল হিস্ট্রিতে অর্থাৎ সুলতানি যুগ পড়তে গিয়ে খিলজি রেভলিউশন পড়েছো, তাই তো? খিলজি রেভলিউশন কার হাত ধরে এসেছিল? গাইদুল জালালউদ্দিন খিলজির হাত ধরে। কাকে হত্যা করে? হ্যাঁ, টাইমুস। ওই আর কি, গাইকোয়াদের পুত্র যে টাইমুস।
মানে ওই বাচ্চা ছেলে, মানে ছোট। এখন কথা হচ্ছে কেন এটাকে খিলজি রেভলিউশন বলছে। তোমরা sorry, তোমরা যাদেরকেই দেখবে তারা কেউ তথাকথিত আফগানিস্তানের নেটিভ নয়, এরা সবাই বাইরের কোথা থেকে এসছে। মানে তোমরা জানো যে এই আগমনটা আহ যেটাকে আমরা বলি টার্ক, মানে তুর্কি, ওই দিক থেকে সবাই আসছে এক এক করে, কিন্তু মানে পশ্চিম দিক থেকে তারা পূর্ব দিকে বিভিন্ন ভাবে চলে আসছে, কিন্তু এই খিলজিরা হচ্ছে আফগানিস্তানের অরিজিনাল অধিবাসী, ঠিক আছে। এবং খিলজিদেরকে সেই জন্য ওই দিল্লি সুলতানেটের প্রাথমিক পর্বে দেখবি খুব একটা পাত্তা দেওয়া হতো, বড় পদে দেওয়া হতো না। জালালউদ্দিন খিলজি নিজেও যখন সিংহাসন দখল করতেন তখন কিন্তু তিনি কোনোদিনই গিয়াসুদ্দিন বলবান বা ইলতুৎমিশের যে সিংহাসন সেই সিংহাসনে বসেননি। কেন? তার সংকোচ হতো যে আমি আমার প্রভুর জায়গা, বা তাদেরকে ওই সম্মানের সাথে দেখতো, সেজন্য ওর সিংহাসনে বসেনি, আলাদা করে বসে। ক্লিয়ার? তো এই ভদ্রলোক প্রাথমিক পর্বে যখন মোহাম্মদ গনি এদিকে আসছেন তখন মোহাম্মদ গনিকে অ্যাপ্রোচ করেছিল যে স্যার আমি আপনার হয়ে যুদ্ধ করতে চাই, ভারতে যেতে চাই বা ইত্যাদি ইত্যাদি। মোহাম্মদ গনি ওকে দেখে বলেছিল, মানে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজিকে দেখে বলেছিল তুই কি যুদ্ধ করবি রে বাবা। মানে ওর চেহারা এমন অ্যাবসার্ট ছিল যে, কেমন ছিল অ্যাবসার্ট, এই যে হাতটা এটা হাঁটুর নিচে নেমে যেত, ঠিক আছে। যার ফলে ওকে তথাকথিত সেনাবাহিনীতে সেই জায়গা দেওয়া হয়নি। এটার মধ্যে ইতিহাস অনেক রকম কন্ট্রাডিকশন রেখেছে, মানে ইতিহাস ঐতিহাসিকরা বিভিন্ন কন্ট্রাডিকশন রেখেছে, বাট এটা জেনারেল। পরবর্তীকালে বখতিয়ার খলজি যাকে অ্যাপ্রোচ করেন তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, এবং কুতুবউদ্দিন আইবকের আন্ডারেই বলা যেতে পারে ওর উত্থান, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক যখন আহ আহ, এখানে কি বলবো, আমাদের দিল্লির দায়িত্বে আছেন, তখন তিনি যে জায়গাটা পেলেন, মানে বখতিয়ার খলজি যে জায়গাটা দায়িত্ব পেলেন সেই জায়গাটা হচ্ছে বদাউন। বলতো বদাউন থেকে কার উত্থান? হু ওয়াজ দ্য গভর্নর এট বদাউন? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। আলাউদ্দিন খিলজি কে বললো? আলাউদ্দিন খিলজি কোথাকার গভর্নর ছিল প্রথম দিকে? এলাহাবাদ কারা, যেটা, ঠিক আছে, মনে থাকবে। তো বদাউন, এলাহাবাদ, যাই বলো সবই হচ্ছে ইউপির জায়গা, মানে দিল্লি হ্যাসা যে গুলো, মানে বদাউন, সেখানকার শাসক একজন ছিলেন যে মালিক, ওই হিজাব উরুদ্দিন বলে একজন ছিলেন, তোমরা নোটে পেয়ে যাবে। এই ভদ্রলোকের কাছে যায় এবং এই ভদ্রলোকের কাছে গিয়ে উনি একটা কাজ পান, তারা মোটামুটি ছোট মোটো পোস্ট পেয়েছেন, দায়িত্ব। বাট পুরো এলাকাটা কার আন্ডারে? কুতুবউদ্দিন আইবক। তো বদাউন থেকে উনি পরবর্তীকালে আউধ, আউধ কোথায়, তাহলে আরো ইস্টের দিকে এগিয়ে আসছেন, তাই তো। তো আউধে কাজ পেলেন, এখানে মোটামুটি আরো একটু ভালো পোস্ট পেয়েছে, এখানকার একজন গভর্নর ছিল তার আন্ডারে। সে ভদ্রলোকের নাম মালিক শাহানুদ্দিন। মালিক কাফুর কবে এসেছিল বল, বল মালিক কাফুর কোন সময়কার, কার আন্ডারে ছিল? হ্যাঁ, আলাউদ্দিন খিলজির হই তো লড়তো। তো আলাউদ্দিন খিলজির সময়কাল কবে হতো? 100 বছর পরের লোক মালিক কাফুর, ঠিক আছে। তো আওধ এসছে, এবার তোমরা ভালো করে একটু যদি ছবিটা ভাবো, আওধ পেরোলে এইদিকে কি হবে, আস্তে 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 বিহারের দিকে এগিয়ে আসবে, তাই তো। তো ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজির এবার মনে হয়েছে আমি কেন এরকম ছোট জায়গায় আটকে থাকবো এবং ছোট দায়িত্ব নিব,
আমি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, আমার হাত বড় বলে আমি রিজেক্টেড হতে পারি, কিন্তু আমার পোটেনশিয়াল বা আমার যেটাকে প্রতিভা সেটি কোনো অংশে কম নেই। সেই জন্যে তিনি এবার অ্যাপ্রোচ করছেন, মানে সরি এগিয়ে যাচ্ছেন। কোন দিকে এগিয়ে যাবেন? আমাদের তাহলে পয়েন্ট হচ্ছে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। তোরা কি পড়েছিস এই পার্টটা, মানে যখন রিজিওনাল কিংডম পড়ার সময়? ঠিক আছে, এটা পেনে কালি পেলে আমার ভালো লাগতো। তো তিনি এবার কি করবেন? ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি রাস্তায় বার হবেন। ফার্স্ট হচ্ছে 1203 সাল। এই সালগুলো নিয়ে বিভিন্ন কনফিউশন আছে, আবার বলছি হ্যাঁ, সালগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকবে। কোথাও 1201 পাবে, ইনফ্যাক্ট 1199ও পেয়ে যেতে পারো, সেগুলো ঠিকঠাক না। 1200-র পরে 1201 বা 1202-3 এরকম হবে, সেগুলো দেখো। 1203-এ তিনি প্রথম যাচ্ছেন বিহার। বিহার জয় করছেন, জয় করাচ্ছে বলা যেতে পারে, বিহার অ্যাটাক। তো বিহারে গিয়ে তিনি কি পাবেন সামনে? নালন্দা ইউনিভার্সিটি। পয়েন্ট হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেন? কুমারগুপ্ত। এবার প্রিলিমস এর কোশ্চেন বলতে, তাই তো? এটাও ভুল করেছিস, দারুণ। মানে এত কঠিন কোশ্চেনের মাঝে মাঝে দু একটা সোজা কোশ্চেন আসলে যা হয়। বেশ, তাহলে বছর বছর চলবে। তো ওই হিস্ট্রি অনার্স। ঠিক আছে, আচ্ছা এখানে কি শুধু নালন্দা? দেখো এক এক করে যা ছিল, কি কি ছিল এখানে বিহারে? অদন্তপুরী, সোমপুরিটা এর মধ্যে নয়, অদন্তপুরী আর হচ্ছে বিক্রমশিলা। কারণ অদন্তপুরী কে তৈরি করেছিলেন? গোপাল। বিক্রমশিলা কে তৈরি করেন? হয়ে গেল তিনটে তথ্য। তো এই জায়গাগুলো এক এক করে অ্যাটাক করছে, তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এই নালন্দা। এখন বলা হয় এই নালন্দা ইউনিভার্সিটি ভদ্রলোক কেন অ্যাটাক করেছিলেন, এটা নিয়ে একটা গুজব আছে, ঐতিহাসিক গুজব। তো ঐতিহাসিক গুজবটা কেমন? একবার ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি খুব অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হতে দেখা গেল, তো সেই সময় কারা ট্রিটমেন্ট করতো? হাকিমরা। মানে মুসলিমদের ক্ষেত্রে হাকিম বলা হতো, হিন্দুদের ক্ষেত্রে বৈদ্য বলা হতো। তো হাকিমরা ট্রিটমেন্ট করে সারাতে পারলেন না, মানে দেশ বিদেশের বড় বড় হাকিম ও ট্রিটমেন্ট করলো, সারলো না। তো সেই সময় নালন্দা ইউনিভার্সিটির যে যারা ছিলেন, প্রক্টর বলা হতো, আজকের দিনে যাকে ভাইস চ্যান্সেলর বুঝবে, তো তিনি বললেন স্যার আপনার শরীর ঠিক করিয়ে দিতে পারি। তো সেই সময় একজন তথাকথিত বৈদ্য বা যাই বলো ছিলেন নালন্দা ইউনিভার্সিটিতেই। তো তিনি বললেন এই ওষুধটা খেতে হবে। উনি বললেন না আমি খাবো না। এরকম জবনের হাতে বা সরি জবনের চারো স্পেসিফিক বললে কাফেরের হাতে ওষুধ খাবো না। জবন তো মানে বেসিক্যালি হিন্দুইজমের ল্যাঙ্গুয়েজ, কাফের ইসলামের ল্যাঙ্গুয়েজ। তো দুটো আলাদা কনটেক্সট, আলাদা ব্যাপার, আমি জাস্ট শব্দটা বলে ফেললাম বলো। তো এখন কাফেরের হাতে ওষুধ খাবো না, বলে আচ্ছা ঠিক আছে আপনাকে ওষুধ খেতে হবে না, আপনি এক কাজ করবেন, আপনার রোগ সারার একটা উপায় আছে। বললো কি উপায়? যে আপনাকে এই কোরআন
একটা কোরআন শরীফ গিফট করলো। তোমরা জানো যে কোরআন ভার্সে লেখা, সেটা ওই পড়ার সময় সুর করে পড়তে হয়, এবং সেটা যারা খুব ধর্মপ্রাণ তারা একটা সময় শেষ করে, মানে এটা আপনার দায়িত্ব, আপনাকে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। পার ডে একটা করে পড়বেন, পাঠ পড়বেন যেটাকে বলে। বলে ঠিক আছে, বলে এটা বললে সেরে, বলে এটা বললে সেরে যাবে। তা আলটিমেটলি সেরে গেছে লোকটা। ঠিক আছে, এখন কেসটা হচ্ছে যে কেন সেরেছিল, পরে যেটা রিভিল হলো, কোরআনের ওই পাতায় পাতায় ভদ্রলোক মেডিসিন গুঁড়ো গুঁড়ো করে লাগিয়ে দিয়েছে, মানে জাস্ট করে দিয়েছে। তো যখনই কোরআন পড়তো তার গন্ধটা যেত না পায়ে, তাতেই নাকি সেরে গেছিল। এটাই হচ্ছে ঐতিহাসিক গুজব। তো এটা যদিও বা হয়, তিনি নাকি এই রাগেই নালন্দা ধ্বংস করে দিয়েছে, যে আমরা এই দিক থেকে আসছি, আমরা তো এটা জাতি, আমরা কিছু করতে পারলাম না, এই কাফেররা এইভাবে সুস্থ করে দিলে, এদের কাছে আরো কি জ্ঞান ভান্ডার আছে এই নালন্দা, সেই জন্য নাকি উনি অ্যাটাক করে নষ্ট করে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক গুজব, ঐতিহাসিক তথ্য বলছি না, ঐতিহাসিক গুজব। এবার সেটা কতটা সত্যি মিথ্যে গুজব যেমন হয় আর কি। তো ভদ্রলোক এগুলো ধ্বংস করে এবার এগিয়ে আসছেন বেঙ্গলের দিকে। আচ্ছা, বেঙ্গলে সেই সময়কার শাসককে, পাল বংশ নয়, বেঙ্গলে সেই সময় সেন রাজারা রাজত্ব করছে। সেন, সেন রাজার নাম হচ্ছে লক্ষ্মণ সেন। ঠিক আছে, তো তোমরা যদি বাংলা জানতে চাও, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আছে, মানে প্রাচীন বা আর্লি মডার্ন যে পিরিয়ডের বাংলা, তোমরা দল বেঁধে একটা টিকিট কাটবে এখান থেকে, সকালবেলা সবাই যাবি, একটা টিকিট কাটবে সকাল 6টার দিকে, এখানে হাজারদুয়ারি লোকাল ছাড়ে আমাদের কলকাতা স্টেশন থেকে, 5টা 40 বা 6টা 20 এরকম সময়। তো সেটাই তোমরা চলে যাবে আমাদের বহরমপুর, বা ওখান থেকে অটো ধরে লালবাগের দিকে চলে যাবে, অটো বা টোটো বা যাই চলে, গিয়ে ওই জায়গাটা পুরো একদিন ঘুরবে, পুরো সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত, তাতেও কভার হবে না পুরো, যা হয় ঘুরবে। আর সেই দিনই পারলে, বা সেদিন ওখানে নাইট স্টে করে নিলে, পরের দিন ভোর ভোর একটা ট্রেন ধরবে, ধরে মালদা চলে যাবে। মালদা গিয়ে একটু ঘুরে নেবে, মালদায় গৌড়ে চলে যাবে আর আদিনা দেখে আসবে। আর যদি পারো একবার কর্ণ সুবর্ণে চরণধুলি দিয়ে আসতে পারো, বাট কিছু নেই, কতগুলো ঢিবি আছে, সেটা হচ্ছে ওই মুর্শিদাবাদের লালবাগ থেকে কাছাকাছি। তো একটা বড় ইতিহাস পেয়ে যাবে, যে ইতিহাসের সূত্রপাত সেন বংশ থেকে। ঠিক আছে, ভাল লাগবে। দুটো দিন চাই, একটা দিন সকাল থেকে আর একটা দিন রাত, একটা নাইট স্টে করতে হবে। ছেলেরা তো অনায়াসে যেতে পারো, মেয়েরা গেলে বাড়ির পারমিশন নিয়ে দল বেঁধে যেতে পারো, মানে যাই হোক। তারপরে বলুন না স্যার আপনি নিয়ে চলুন, আমি একাধিকবার গেছি। হ্যাঁ, তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি আমি হব না, গিয়ে অনেক ইতিহাসের মুখ বোঝাবো, তখন তোমাদের বিরক্ত লাগবে। হ্যাঁ, না আমার সাথে গেলে তোদের ঘোড়াটা মাটি হয়ে যাবে, যেমন ইতিহাসই অবস্থা। ওকে চলো, 1204 উনি এগিয়ে আসছেন বেঙ্গলের দিকে। বেঙ্গলে সেই সময়কার শাসক লক্ষ্মণ সেন, যিনি বাংলায় সেন বংশের শেষ রাজা। শুধু এইটুকু তোমাদের বলে দেই তোমাদের জ্ঞাতার্থে, সেটা হচ্ছে তোমরা যদি গৌড়ে যাও, গৌড় কি, গৌড়ের সূত্রপাত সেন বংশ থেকে মোটামুটি, এবং সেটা অনেক দিন চলবে। তার মাঝে এই ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজিও গৌড়ের পার্ট ছিল।
গৌড়ে গেলে কি পাবে? গৌড়ে গেলে একটা জিনিস পাবে যেটাকে বলে আহ মানে যেহেতু সেনদের কথা বললাম, পাবে বল্লাল, বল্লাল বাটি। ওকে, পাবে জাহাজ ঘাঁটি। আরো অনেক কিছু পাবে যেগুলো সরাসরি ওই ইলিয়াস শাহী, হোসেন শাহী ইত্যাদির সাথে রিলেটেড। আমি সেখানে যেহেতু যাইনি, আমি এইটুকু বলছি। এটা একটা বিশাল বড় কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে এই দুটো জিনিস পাবে। আরেকটা পাবে ওয়াল, একটা বড় ওয়াল পাবে। ব্যাপারটা কি স্যার, এই যে বল্লাল বাটি বলছি, এই বল্লাল বাটি হচ্ছে বেসিক্যালি যে বল্লাল সেন, যিনি কিনা কৌলিন্য প্রথা চালু করেছিলেন, সেই বল্লাল সেনের যে প্রাসাদ ছিল, তৈরি করেছিলেন, সেই প্রাসাদটার নাম হচ্ছে বল্লাল বাটি। এবং এই প্রাসাদের চারিদিকে একটা বিশাল মোটা দেওয়াল ছিল, যে দেওয়ালের একটা সাইড, ওয়ান সাইড এখনো এক্সিস্ট করে, মানে অন্য থ্রি সাইড ভেঙে গেছে। তো সেটাই ওয়াল। আর জাহাজ ঘাটি হচ্ছে জাস্ট বাইরে বলতে পারি, কারণ এটা সেই সময়কার গঙ্গা নদীর তীরে ছিল। আজকের দিনে গঙ্গা নদী ওখানে নেই। তোমরা জানো যে গঙ্গা বলতে আমরা ভাগীরথী হুগলির কথা বলছি। আমরা জোর করে গঙ্গা গঙ্গা বলি, বাট আমরা যে পার্টটা পেয়েছি সেটাকে ভাগীরথী হুগলি বলে, গঙ্গা বলে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই পার্টে আবার ওটাকে ভাগীরথী বলে। তো ওইখানে ভাগীরথী ছিল। এখন তোমরা জানো যে ভাগীরথী হুগলি রিভার প্রচুরবার গতিপথ পরিবর্তন করেছে। এটা নিয়ে কোশ্চেন এসছে যে ভাগীরথী হুগলি গতিপথ পরিবর্তন নিয়ে, যেটা তোমাদের জিওগ্রাফির কোশ্চেন থাকবে। বা এই যে আমাদের ফারাক্কা ব্যারেজ কেন দেওয়া হয়েছে, এই টাইপের কোশ্চেন আসে। তো ভাগীরথী হুগলির মেন ফ্লোটা মানে সেই সময় ওর পাশ দিয়েছিল, সেখানে জাহাজ ঘাটি অর্থাৎ বার্জ টার্চ নৌকা টৌকা কিছু জাহাজ ফাহাজ চলতো, এখান থেকে বিভিন্ন জায়গায় যেত। ওকে, এই বল্লাল বাটি যেটা, এই যে জায়গা, এই জায়গাটারই লক্ষণ সেন নাম দিয়েছিল লক্ষণাবতী। ক্লিয়ার? নতুন কিছু না, নতুন কোনো জায়গা, নতুন কিছু নয় কিন্তু। যাহা বল্লাল বাটি তাহাই লক্ষণাবতী। মানে লক্ষণাবতী শুধু ওই বিল্ডিংটা নয়, পুরো ওই কমপ্লেক্সটার নাম হচ্ছে লক্ষণাবতী। বলে না যে লক্ষণ সেনের নতুন রাজধানী, নতুন রাজধানীর কিছু নেই ওই এলাকাটাই। কিন্তু লক্ষণ সেন এই সময় লক্ষণাবতীতে ছিলেন না, তিনি ছিলেন কোথায়? নদিয়াতে। নদিয়ার কোথায়? নবদ্বীপে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর উত্থান। এবং সেই উত্থান এই সময় নয়, এর পরে হোসেন শাহের সময়, আলাউদ্দিন হোসেন শাহ যাকে ভাবে, তার সময় উত্থান, সে আমরা আসবো আলোচনা। এখন তিনি কোথায় গেছেন? নবদ্বীপ। কেন গেছিলেন এটা নিয়ে অনেক কথা আছে। অস্থায়ীভাবে ওখানে তিনি ছিলেন। এবং এখানে তথাকথিত বিশাল প্রাসাদ প্রাসাদ ছিল না, যেটা ছিল একটা অস্থায়ী একটা মোটামুটি জায়গা ছিল, ওই ছোট মোটো প্রাসাদ ছিল, কিন্তু তার প্রাচীর ইত্যাদি ছিল না। যা ছিল তা বাঁশের মানে চারিদিকে ঘেরা। মানে হয় না যে কোনো রাজাদের আহ প্রাসাদ প্রাচীর দিয়ে ঘেরা থাকতো সুরক্ষার জন্য, বাট এটা যেহেতু অস্থায়ী একটা জায়গা ছিল, এটা ঘেরা ছিল, বাঁশ দিয়ে ঘেরা ছিল। বলা হয় ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি কতজন নিয়ে বাংলা অ্যাটাক করেছিল? হ্যাঁ, কতজন টোটাল? কতজন? সায়ন্ত, বখতিয়ার 18। খলজি হ্যাঁ? বল, সাউন্ড আসতে বাড়াতে হবে। কতজন বল সায়ন্ত? এটা জানি না স্যার। অভিনান কতজন? রিমোট টাচ দেন। 18 জন। রিমোটটা কোথায়? বাইরে রাখিস কেন? কতজন? আকরাম কতজন? অভিনান কতজন রে? 16 16 14 এরকম কিছু একটা। স্যার 18 জন 16? ছিল না? হ্যাঁ, 18 জন ঘোড়া নিয়ে, মানে 18 জন সৈন্য নিয়ে অ্যাটাক করেন, হর্স।
এবার এখানে কিছু পয়েন্ট আছে। এই 18 জন কেউ তথাকথিত সেনার বেশে আসে, 18 জন এসেছিল হর্স ট্রেডার হিসেবে। মানে আমরা ঘোড়া বেচতে এসেছি, আমাদের কাছে এরকম ওয়েস্টের যে ঘোড়াগুলো আছে, যে টার্কিশ ঘোড়াগুলো বিখ্যাত, সেই ঘোড়া আছে, কিনবে কিনা। এবং এই যে এলাকা বলছি, এই এলাকা বাঁশ দিয়ে ঘেরা থাকলেও ওখান দিয়ে এসব বলে ঢুকেছে। ওখানে কিন্তু প্রচুর সৈন্য ছিল। মানে এমন নয় যে লক্ষণ সেন হঠাৎ করে শুধু ভাত খেতে বসছিলেন আর পালিয়েছেন। ব্যাপারটা এমন যে সৈন্য ছিল, সৈন্যরা সব ওই চারিদিকে ঘিরে ছিল। সেখানে তো ওরা ঢুকে গেছে কি বলে, আমরা ঘোড়া বেচতে এসেছি। এরা এসে কি করেছে, হঠাৎ করে লক্ষণ সেন যে বাড়ি বা প্রাসাদ ছোট মোটো ছিল সেটাতে অ্যাটাক। তখন লক্ষণ সেনের কাছে কিছু করার ছিল না, সেটা পালিয়েছে। বাট আরো একটা ভুল আছে। তাহলে যদি লক্ষণ সেন 18 জনের ভয়ে পালিয়ে যায়, তার ব্যক্তিগত সেনাবাহিনী যাই বলো তারা পালিয়ে যায়, তাহলে এই 18 জন প্লাস ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি ওখান থেকে বার হবে কি করে? সম্ভব নয়। কেন সম্ভব নয়? চারিদিকে তো সেনা ঘেরা। এর যে বাহিনীর আরো একটা বড় অংশ ছিল, যেটা মেন বাহিনী, বড় বাহিনী, সেটা কিন্তু অলরেডি ওই প্রাচীরের চারিদিকে ঘিরে ফেলেছে। এরা যে মুহূর্তে আসল জায়গায় হিট করেছে তার আগেই কিন্তু ওরা বাইরে মোটামুটি গল্প শুরু করে দিয়েছে। অর্থাৎ সেই দুই বাহিনীর মধ্যে যে মারপিট অলরেডি হচ্ছে, ইন বিটুইন দ্য টাইম এরা প্রাসাদের কাছে চলে আসে। মানে যেটা হয় না সেটা হচ্ছে, তোমাকে প্রথম ওই সেনাবাহিনীকে হটিয়ে তারপরে রাজার কাছে আসতে হয়, এটাই তো নিয়ম, দাবার নিয়ম তো তাই। এরা যেটা করেছিল, প্রথমেই রাজার কাছে এসে গেছে, এবার সেনাবাহিনীকে মার। ঠিক আছে, সেটাই হচ্ছে ইতিহাস। এটার মধ্যে কোনো কিছু নেই। এইটুকু মানে এমন একটা ইতিহাস বানিয়ে দেওয়া, বলা হয় যে 18 জনে বাংলা জয় করে নি, তা নয়, একদমই নয়। 18 জন মেইন জায়গাতে এসেছিল, রাজার কাছে এসেছিল। তো লক্ষণ সেন এখান থেকে পালিয়ে যায়। একটা তথ্য শুধু জেনে রাখো, লক্ষণ সেনের কিন্তু মৃত্যু এই সময় হয়নি। লক্ষণ সেন 1230 সাল পর্যন্ত বাংলার রাজা ছিলেন। কিন্তু কোথাকার রাজা? তিনি ওই আমাদের অধুনা যে বাংলাদেশ, ওইদিকে আমাদের বাংলাকে দেখবো পরবর্তীকালে, আমরা 3টে পার্টের কথা বলবো। অধুনা যে বাংলাদেশ সেই দিকে উনি শাসন করতেন। 30 সালে মৃত্যু হয়, তার সঙ্গে সঙ্গে সেন বংশের পতন হয়। তার আগে কিন্তু সেন বংশ ছিল। মানে 1204-এ সেন বংশ শেষ হয়নি, সেন বংশ শেষ হয়েছে 1230-এ। ক্লিয়ার? তাহলে এরপরে সেনাবাহিনী নিয়ে কোথায় যাবেন আমাদের বখতিয়ার খলজি? নবদ্বীপ তো হয়ে গেল, রাজা তো পালিয়েছে, কোথায় যাবে? গৌড়ে যাবে এবং গৌড় দখল করবে। তাহলে বাংলার সিংহাসনে, অর্থাৎ বাংলা বলতে গৌড়ের সিংহাসনে, যে গৌড় কার হাতে তৈরি? তৈরি করেছে গৌড়। শশাঙ্ক। হ্যাঁ, মানে গৌড় যে বিল্ডিং টিল্ডিং দেখছো আজকের দিনে, সেগুলো শশাঙ্ক তৈরি করে। কিন্তু এই যে জায়গাটার পুরো নাম গৌড়, এই কনসেপ্টটা শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ ছিল। মানে ভালো করে বোঝো, আজকের দিনে তোমরা যে গৌড়ে বেড়াতে যাবে, সেই গৌড় মানে একটা ছোট্ট প্রাচীর ঘেরা এলাকা, বা একটা এলাকা যেখানে তোমাদের একটা সিনেমার কথা বলি, বোঝে না শুটিং হয়েছে। ঠিক আছে, তোমরা বোঝে নাতে দেখবে সোহমকে একদম আহ যেটাকে বলে কনজারভেটিভ মুসলিম দেখানো হয়েছিল না? খুব মজার একটা কথা বলি, দেখানো হয়েছে কনজারভেটিভ মুসলিম, তার এরকম এরকম কথা, দাড়ি ফাড়ি ইত্যাদি হটে বানাচ্ছে, তার বাড়ি এরকম এরকম দেখানো হয়েছে। তো সিনেমাটা শুটিং যেটা হচ্ছে সেটা ঘোষ পাড়া হয়েছে। মানে সোহমকে যে মুসলিম পাড়াতে দেখানো হচ্ছে, সেটা অরিজিনালি একটা ঘোষ পাড়া এবং ঘোষদের পাড়া। মানে নট অ্যান ইস্যু, মানে ডিরেক্টরের ভিউ দেখো। এবং সেটা হচ্ছে এই গৌড়ের একটা দিক, যেখানে তোমরা বড় সোনা মসজিদ পাবে, এই বড় সোনা মসজিদের এলাকাতে। এবং বড় সোনা মসজিদে দেখবে গান আছে। মানে ওখানে বড় সোনা মসজিদ, কদম রসুল মসজিদ, যে মস্ক গুলো আছে না, ওই এলাকাতেই শুটিং হয়েছে। যাই, দেখেছিস তোরা? দেখিস নি? হ্যাঁ জানি তো, দেখবি তো। না দেখে কোথায় যাবি? রাজ চক্রবর্তী সিনেমা বলে না? কি? কেন?
দেখো, তাহলে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি কি করলেন, এই জায়গা গৌড়ে গেলেন, গৌড় নিয়ে নিলেন। এখানে আরো একটা জায়গা ছিল দেবকোট, এই জায়গাটাই মোটামুটি, হ্যাঁ, দেবকোট। এবং ওনার শখ হয়েছে এই পুরো এলাকাটা, গৌড় দেবকোট যাই বলি, এই এলাকাটা ছেড়ে, অ্যাম্বিশাস ছিলেন ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, কারণ তাকে কেউ লাইফে অপমান করেছে, সে অপমান ও নিতে পারেনি। এই জন্য কি করলেন বলতো, ওটা কোথায় তোর কাছে, হ্যাঁ, কি করলেন বলতো, তিব্বত জয় করবো। তিনি বার হয়ে গেলেন টিবেট এর, মানে এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাম্বিশন বলতো। তিব্বত এ একটি মিশন পাঠিয়েছিলেন নেট আবার হ্যাঁ, মধ্যিখানে একটু নেটটা মনে হচ্ছিল স্পজ হয়ে গেছিল মনে হয়। ঠিক আছে। আবার হ্যাঁ, তিব্বতে যিনি মিশন পাঠিয়েছিলেন তার নাম কি, কোন মিশনের নাম, ইয়াং হাজবেন্ড মিশন। ওকে, তাহলে আরো একজন মিশন নিয়ে গেছিল, সে হচ্ছে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি। মজার হচ্ছে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি আহ কি বলে, গেলেন তিব্বতে। তিব্বত কোন জায়গাটা ভালো করে বুঝবো, উনি এন্ট্রি নিচ্ছেন কোথা থেকে। তোমরা একটা বেঙ্গলের মাথার দিকে আঁকার চেষ্টা করো। এইটা যদি আঁকো, এই তো মনে হচ্ছে এটা বেঙ্গলের মাথা, ঠিক আছে। এটা কি, আচ্ছা এটা কি, এটা কি সিকিম, এই জায়গাটা কি, চুম্বি এই ভ্যালি। জায়গাটা কি ভুটান, সরি, এই জায়গাটা তো ভুটান, এই জায়গাটা কি, চুম্বি ভ্যালি, ঠিক আছে। হ্যাঁ, এই চুম্বি ভ্যালি দিয়ে ওনার ইচ্ছা হলো এখানে উঠবেন, ঠিক আছে। তো চুম্বি ভ্যালি দিয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু তিব্বতের লোকজন হেভি হেভি কি বলে, হেভি মার দিয়েছে। এমন মার খেয়েছে যে ওর পুরো সেনাবাহিনী শেষ, মাত্র 100 জন আর ও নিজে বেঁচেছিল, মানে ওর যে মেন কয়েকজন, আর এবং অত্যন্ত আহত হয়েছে। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, যার উত্থান ধূমকেতুর মতো, তার পতনও ধূমকেতুর মতো। তো বখতিয়ার খলজির মৃত্যু হচ্ছে এখানে, না, মৃত্যু কি করে হবে, বখতিয়ার খলজির মৃত্যু কি করে হবে, হ্যাঁ, বলো। একজনের নাম দেখো, তার নাম হচ্ছে আলী মর্দান খিলজি। সব তো জানিস, তা বলছিস না কেন? আলী মর্দান খিলজি, আলী মর্দান খিলজি কে, আলী মর্দান খিলজি বেসিক্যালি ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজির বন্ধু বলতে পারি, বা রিলেটিভ এর মধ্যে, যেমন হতো ওদের বন্ধু কাম রিলেটিভ, বিশাল বিশাল সব ফ্যামিলি, মানে ফ্যামিলির লোকজনই তো এখন। তো আলিমর্দান খিলজিকে মোটামুটি দায়িত্ব দিয়ে গেছিল যে তুই এলাকাটা দেখ, আমি ঘুরে আসছি। কোথায় ঘুরে আসছি, তিব্বত ঘুরে আসছি, তিব্বত জয় করে আমি তিব্বতের সুলতান হয়ে যাবো, একদম বিশাল বড় কিছু একটা করবো। কিন্তু ওখানে গিয়ে মোটামুটি অসুবিধা হয়ে গেল। আহ এবং যখন বখতিয়ার খলজি দেবকোটে ফিরলো, দেবকোট আবার বলছি গৌড়ের কাছাকাছি, গৌড়ে ঠিক না, গৌড়ের একটু উপরে, আজকের দিনে যে দিনাজপুর দেখো না, ওই ওরকম জায়গায়। তো দেবকোটে ফিরলো, এবং মানে দেবকোটেই এরা মোটামুটি জায়গা বানিয়েছে। দেবকোটে আলিমর্দান খিলজি গিয়ে, মানে আলিমর্দান খিলজি
বখতিয়ার খিলজিকে হত্যা করে। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় কখনো আসে বখতিয়ার খিলজির হত্যাকারীকে আলী মর্দান খিলজি, বখতিয়ার খিলজি থেকে কি কি কোশ্চেন আসে টু বি প্রিসাইজ? ফার্স্ট অফ অল হচ্ছে বখতিয়ার খিলজির কার আন্ডারে কাজ করতো? তোমাদের অ্যান্সার আসবে, কি অপশন থাকবে জানি না, কুতুবউদ্দিন আইবক হতে পারে, মোহাম্মদ গরিব হতে পারে, আমি জানি না। পিএসসি জানে, পিএসসি আগে একবার কোশ্চেন করুক, তারপরে জানে। তো আমাকে বললে আমি আইবকের নাম বলবো, যদি এই ইতিহাস বই বারবার লেখার চেষ্টা করে যে ঘড়ির সেনাপতি ছিল। এটার অন্য একটা কারণ আছে, দেখো ও যখন কাজ বাজ পাচ্ছে আর কি, হ্যাঁ মানে বোঝার চেষ্টা করো, ও যখন কাজ পাচ্ছে তখন আইবক তো কোনো ইন্ডিভিজুয়াল নয়, মানে ইন্ডিভিজুয়াল সুলতান রাজা নয়। ভালো করে বোঝো, 1202 সাল, 1203 সাল, 1204 সাল যাই বলি না কেন, তখন তো আইবকের কোনো ইন্ডিভিজুয়ালিটি ছিল না। আইবক নিজে কি ছিল? দাস, তার ম্যানুমেশন হয়নি, তাই তো? সে কাজ দিতে পারে, মানে তো প্রভুর নামে কাজ দেবে, সেই জন্য বলা হয় মোহাম্মদ ঘড়ি, যদিও মোহাম্মদ ঘড়ি তাকে রিজেক্ট করেছে। ক্লিয়ার? সেই জন্য অ্যান্সার একটা অ্যাঙ্গেলে মোহাম্মদ ঘড়ি ঠিক, আবার ডিরেক্ট অ্যাঙ্গেলে আইবক ঠিক, কি নেবে জানি না। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সে প্রথম জীবনে কোথায় কাজ করতো? বদাউন, অযোধ্যা। একটা থাকলে বদাউন, দুটো থাকলে অযোধ্যা। 3 নম্বর হচ্ছে বিহার কবে অ্যাটাক করে, কোন কোন ইউনিভার্সিটি অ্যাটাক করেন ইত্যাদি। পরের কথা হচ্ছে বাংলা কবে অ্যাটাক করেন, তিব্বত কবে অ্যাটাক করেন। এই তিব্বতের অ্যাটাকের সালটা হচ্ছে 1206, এবং এই বছরেই উনি দেবকোটে আলী মর্দান খিলজির হাতে নিহত হন। ওকে, তাহলে বাংলায় এখন কোন সুলতান নেই। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি নিজেকে সুলতান বলতেন, তাহলে বাংলার প্রথম সুলতান কি? এটা খুব কনফিউজিং কোশ্চেন। আমরা বলি ইলিয়াস শাহ, তাই তো? আবার যদি বলা হয় ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজিও, কারণ ও নিজেকে সুলতান বলতেন। তো যাই হোক, আলী মর্দান খিলজি এলেন। আলী মর্দান খিলজি স্বাধীনভাবে সুলতান টুলতান ছিলেন না, ইনি মোটামুটি আমাদের কুতুবউদ্দিন আইবকের আন্ডারেই কাজ করতেন। কুতুবউদ্দিন আইবকের বলা যেতে পারে লোক ছিলেন। কুতুবউদ্দিন আইবককে বিভিন্ন জায়গায় হেল্প করেছিলেন। অন্যতম হেল্প হচ্ছে তাজউদ্দিন ইলদুস কে পরাস্ত করে। কোন যুদ্ধে পরাস্ত করেছিল তাজউদ্দিন ইলদুসকে? থার্ড ব্যাটেল অফ তারাইন। কত সাল? 1216। 1216। কিন্তু 1216 সালে কি ছিলেন না, এই সময় না। তাজউদ্দিন ইলদুসের সাথে যে কনফ্লিক্ট ছিল, সেই কনফ্লিক্টে তাজউদ্দিন ইলদুসের এগেনস্টে আইবকের পক্ষে থাকতেন আলী মর্দান। আলী মর্দান তার আগেই মারা যাবে 1216 ঠিক আছে, বা যে কোনো কনফ্লিক্টে উনি মোটামুটি আইবকের পক্ষে ছিলেন। সেই কুতুবউদ্দিন মানে আলী মর্দান খিলজি আহ যাকে বলা যেতে পারে কুতুবউদ্দিন আইবক কি বানিয়েছিল, গভর্নর। ভালো করে বুঝবে, গভর্নর আর সুলতানের মধ্যে পার্থক্য আছে। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি কি ছিলেন? সুলতান ছিলেন, স্বাধীন। আর আলী মর্দান খিলজি কি? গভর্নর। কে বানালেন? এই পুরো পিরিয়ডটাই দেখবে বাংলা বারবার গভর্নরশিপে যাচ্ছে, আবার সুলতানশিপে যাচ্ছে, এটা চলতে থাকবে। পুরো যা পড়াচ্ছি পুরো পিরিয়ডটা, হোসেন শাহী, ইলিয়াস শাহী, তোমাদের তো জাস্ট একটুখানি বলে দেওয়া এই পড়বে এইটুকু, কিন্তু যদি বিস্তারিত দেখো পুরো আসবে। এই আলী মর্দান খিলজিকে এবার হত্যা করবে যে আরেক ভদ্রলোক, যার নাম গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজি।
আইওয়াজ খিলজি, এবং ইনি নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করবেন। আলিবর্দি স্বাধীন ছিলেন না, ক্লিয়ার? আলিবর্দি কি ছিলেন? গভর্নর অফ বেঙ্গল ছিলেন। এই ভদ্রলোক স্বাধীন ছিলেন 1212 থেকে 1227। বুঝো, ভালো করে বুঝবে। তার মানে বাংলা 1206 পর্যন্ত সুলতানশিপে ছিল, এই 2 বছর মতো। 1206 থেকে 12 গভর্নরশিপে ছিল আলিবর্দির আন্ডারে, আন্ডার কুতুবউদ্দিন আইবক রেন। আর এটা হচ্ছে গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজি। তিনি দীর্ঘদিন বাংলায় নিজেকে কি বললেন? আমি একদম সুলতান, আমি শেষ কথা। এবং এই ভদ্রলোক অফিসিয়ালি, এই যে দেবকোটের কথা বলছি না, দেবকোটের রাজধানী ঠিক করেছিল আমাদের বখতিয়ার খিলজি, সেই দেবকোট থেকে অফিসিয়ালি তিনি তার রাজধানী নিয়ে আসবেন গৌড়ে। জায়গাগুলোর নাম কেমন বলছি আমি? দেবকোট হচ্ছে গৌড়ের ওপরের দিকে। আজকের দিনে দেবকোট তোমরা দিনাজপুরে পাবে, ওই দক্ষিণ দিনাজপুরের দিকে হবে, মালদার উপরে। ওকে, তাহলে এই ভদ্রলোকের একটাই কথা হতে পারে, দেবকোট। এবার যে ভদ্রলোকের নাম পাবে তার নাম হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। আচ্ছা, নাসিরউদ্দিন মাহমুদ কে বলো তো, একটু ভাবো তো, কোন সুলতানের সন্তান? হ্যাঁ, ইলতুৎমিশের বড় পুত্রের নাম ছিল নাসিরউদ্দিন মাহমুদ, তারই পুত্র স্যার ছিল ছোটটাও তো ছিল। নাসিরউদ্দিন মাহমুদ। এই ছোটটার হ্যাঁ নাম নাসিরউদ্দিন বলা হতো তো, যে সিংহাসনে বসেছিল নাসিরউদ্দিন মাহমুদ শাহ। হ্যাঁ, না না, রাজিয়ার আগে না, পরে। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যাকে ওরা ছোট, মানে আমাদের ফুলেন্দু ছোট পুত্র বলছে, এই ছোট পুত্র অ্যাকচুয়ালি ইলতুৎমিশের ছিল না। এই ছোট পুত্র ছিল নাসিরউদ্দিন মাহমুদের পুত্র, যাকে ইলতুৎমিশ নিজের সন্তান বলে পরিচয় দিতেন, না হলে নাসিরউদ্দিন মাহমুদ মানে ওই ওকে মেরে দেওয়া হতো। মানে তার শত্রুরা এমন ছিল, কারণ নাসিরউদ্দিন মাহমুদকে ইলতুৎমিশ অত্যন্ত ভালোবাসতেন, বড় ছেলেকে যা যা হয়, তার পুত্রকে বলা হয় নিজের সন্তান হিসেবে পরিচয় দিতেন, যাতে অন্য কেউ, অর্থাৎ ভাই টাই ইত্যাদি যারা আছে, তারা কেউ সাহস না পায় ওর গায়ে হাত দিতে। ঠিক আছে? তো গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজি তাহলে এক প্রকার কি দিল্লি সুলতানেটের এগেনস্টে বিদ্রোহী, তাই তো? এবং সাল দেখো 1212 থেকে 27। এবং এই সময় ইলতুৎমিশ এক এক করে তাজউদ্দিন ইলদিউজ অমুক তমুক সবাইকে এক এক করে ওয়াইপ আউট করছেন বা সরাচ্ছেন। তিনি এত বড় ব্যাপার। ইলতুৎমিশের সময়কাল কত? 1211 থেকে 36 সাল হলো। কি লিখছিস রে? হাতের তোর কাছে কি দেখি, কি খুলেছি মোবাইলে? বন্ধ কর, বন্ধ কর, এভাবে পড়ানো হয় না, পড়া হয় না। আইদার উইকিপিডিয়া থেকে পড়ো, নয় স্যারের কাছে। কাউকে লাগবে না, তুমি আমি আমি তোমাদেরকে বারবার বলছি, কোনো টিচার কিছু লাগবে না, উইকিপিডিয়া ভালো করে পড়ো। কিন্তু সেই উৎসাহ যদি থাকে, বা সেই সিনক্রোনাইজেশন যদি তোমার থাকে, অত্যন্ত খাটনির ব্যাপার। আমিও যা বার করবো উইকিপিডিয়া থেকে, আমি মঙ্গল থেকে মুঘলও বার করেছিলাম উইকিপিডিয়া থেকে, কিন্তু সেটা তুমি বার করতে গেলে কষ্ট পাবে। চলো, আর কিছু বই অবশ্যই থাকে। তো একে দমানো যাচ্ছে না, একে না দমাতে পেরে আলটিমেটলি নাসিরউদ্দিন মাহমুদকে পাঠাবে। আরো কিছু এসছিল, কিন্তু আলটিমেটলি নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ কে বললাম? ইলতুৎমিশের বড় ছেলে। সে আসবে এবং গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজি যে, তাকে ছবি করবে এবং নিজে এখানে বসবে। এবার কথা হচ্ছে, এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ, হ্যালো,
হুম, ওকে। এই নাসিরউদ্দিন মাহমুদ বাংলাতে থাকবেন 1227 থেকে 29। বেসিক্যালি কি হয়, নাসিরউদ্দিন মাহমুদের মৃত্যু হয় আর কি, হ্যাঁ। হি ওয়াজ দ্য ফাদার অফ নাসিরউদ্দিন মাহমুদ শাহ, সুলতান অফ দিল্লি। কত সাল থেকে কত সাল? 1246 থেকে 1263 সাল পর্যন্ত যার সময়কাল। যার সময়ের দ্বিতীয় অধ্যায় ছিল অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন বলবনের সময়কাল, মানে যার 1212 পরবর্তীকালে সময়টা, সরি 1252 পরবর্তীকালে সময়টা হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের সময়। কারণ গিয়াসউদ্দিন বলবন তখন হচ্ছে দিল্লির ডিফ্যাক্টো শাসক, সুলতান নন, ঠিক আছে। গিয়াসউদ্দিন বলবন তার কন্যাদের বিবাহ দিচ্ছে এদের সাথে আর কি, এক এক করে। তো এইসব বলা হয়। এবং গিয়াসউদ্দিন বলবনকে সেই সময় থেকেই বলা হতো সুলতান। মানে মজার বিষয় বলছো, সিংহাসনে নাসিরউদ্দিন মাহমুদ শাহ আছে, স্টিল গিয়াসউদ্দিন বলবনকে অনেকে সুলতান বলে ডাকতো, মানে এরকমই তার ক্ষমতা ছিল। তো আমাদের নাসিরউদ্দিন মাহমুদের যদি সময় হয়, নাসিরউদ্দিন মাহমুদের সময় কি হবে? ডেফিনেটলি গভর্নরশিপ, তাই তো? কিন্তু বড় ছেলে বল, মানে ইলতুৎমিশের অনেক সন্তান ছিল, তার মধ্যে একটা বড় ছেলে যে বেঙ্গল থামাতে এসেছে, ইলতুৎমিশের। চলো, তো উনি এলেন, কি টাইটেল নিয়েছিলেন? মালিক শার্ক নামে একটা টাইটেল নিয়েছিলেন। এও চেষ্টা করেছিল ওই কামরূপ, কামরূপ কোন জায়গাটা বলো তো? আমাদের আসাম, তিব্বত অ্যাটাক করতে। এগুলো দরকার নেই, শুধু এইটা জেনে রাখবে, গভর্নরশিপ আর এর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো তারপরে নাসিরউদ্দিন মাহমুদের পরে এক এক করে আমি ছোট ছোট করে বলে যাচ্ছি। আমরা এই করতে করতে একদিন ঠিক পৌঁছে যাব কোথায়? ইলিয়াস শাহী, ঠিক। হ্যাঁ, ও হচ্ছে চাঁদের পাহাড়ে যাব। ওকে, দেখো, আবার সেই খিলজি, ভালো করে বোঝো। খিলজি মানে কি হবে? হ্যাঁ, মানে খিলজিরা বেসিক্যালি মানে রেবেল আছে না, রেবেল, রেবেল হিরো, কি জানো? হ্যাঁ, সিনেমাও দেখিস না তো? রেবেল, রেবেল হিরো প্রভাস, এ কি রেবেল স্টার? রেবেল একটা সিনেমা আছে তো, প্রভাস তো ওই সিনেমা থেকেই, সিনেমার নামই রেবেল। রিটার্ন অফ রেবেল ফেবেল যায় না, রেবেল বলে একটা সিনেমা আছে, ওইখান থেকেই প্রভাসের উত্থান। বাহুবলি টলুন না, তাহলে ভাবছিস স্যার কি কি দেখে তাহলে, তাই তো? একটা পত্রিকা লেগে পড়তে হয়, নয় পিছিয়ে পড়তে হয়, আর আমি বলি দেখতে হয়, নয় পিছিয়ে পড়তে হয়, ঠিক আছে? না ছাড়ো, এগুলো দেখতে হবে না, রেবেল রেবেল দেখতে হবে না। মধ্যে কথা, রেবেল এই ভদ্রলোকও রেবেল ছিলেন। কার এগেনস্টে? দিল্লি সুলতানেটের এগেনস্টে। তাহলে বলা যেতে পারে বাংলার এই ভদ্রলোক ছিল লাস্ট খিলজি রুলার, লাস্ট খিলজি রুলার অফ বেঙ্গল। মানে বাংলাতে খিলজিদের শাসন চলছিল, যে খিলজিরা পরবর্তীকালে দিল্লির সিংহাসনে বসবে, কিন্তু তাদের এই গল্পের সূত্রপাত কিন্তু বাংলাতে। মালিক বালখা খিলজি। মজার হচ্ছে এর রেবেল বা এর যা কিছু কার এগেনস্টে? নাসিরউদ্দিন মাহমুদকে হারিয়েই তো বসছিল। নাসিরউদ্দিন মাহমুদের কিন্তু মৃত্যু হয়েছিল 1229-এ। মাঝখানে ছোট মোটো না, বিভিন্ন গন্ডগোল হয়েছিল, আলটিমেটলি এ সিংহাসনে বসে যায়।
এখন কথা হচ্ছে বড় ছেলেকে হারিয়েছে বাবা, বাবাকে ইলতুৎমিশ এবার নিজে এসছে পরাস্ত করেছে, ওর মাথা কেটে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এর এগেনস্টে এক্সপিডিশন কে করেছিল? ইলতুৎমিশ হিমসেলফ। ঠিক আছে, এবং একে মানে হারায় এবং মেরে দেয়। টুকু করাই। তাহলে ইলতুৎমিশ আসবেন এবং ইলতুৎমিশ তো এখানে থাকবে না, ইলতুৎমিশ কোথায় চলে যাবেন? দিল্লিতে চলে যাবেন। এবার তিনি একজন গভর্নর নিয়োগ করবেন, মালিক আলাউদ্দিন জানি। এত নাম তোমাদের লাগবে না, বাট তোমরা খাতায় লেখার সময় লিখে রাখবে। লাগবে ইলতুৎমিশ বেঙ্গল অ্যাটাক ফার্স্ট কখন করেছিলেন? 1231। হ্যাঁ, মালিক আলাউদ্দিন জানি এই ভদ্রলোক বেসিক্যালি বিহারের গভর্নর ছিলেন, তাকে বেঙ্গলের গভর্নর করে দেওয়া হলো 1231 থেকে 33। এরপরে যিনি বসবেন, এক এক করে নামগুলো বলছি, সাল দিয়ে লিখে রাখো বা তোমরা নোটেও পেয়ে যাবে, কিন্তু আমি বলছি না সব পড়তে হবে, তথ্যগুলো সিনক্রোনাইজ থাকবে। পরে যিনি আসবেন তিনি হচ্ছে সাইফুদ্দিন আইবক। এরা সবাই গভর্নর। হ্যাঁ, বারোশো ছত্রিশ। আচ্ছা, এই ভদ্রলোক ছিল, আমি একটা শব্দ শুধু বলছি কারণ পরবর্তীকালে আলোচনায় আসবে। হি ওয়াজ আ তারটার। তারটার, TATAR, তাতার। তাতার, তাতার কারা? তাতার একটা জনগোষ্ঠী, যেমন তোমরা টার্কি, মানে টার্কিশ শোনো, যেমন তুমি চাগাতাই শোনো, মঙ্গল শোনো, অ্যারাবিয়ান শোনো, ইন্ডিয়ান শোনো, তো হচ্ছে তাতার। কারা? তাতার ইসরায়েলে না, কোন জায়গাটা? কেনিয়া, উজবেকিস্তান। আজকের দিনে, আজকের দিনে কোথায় পাবে তাতারদের? যদি আজকের দিনে হবে, তাতাররা অনেক জায়গায় ছিল সেটা বলছি না, কিন্তু আজকের দিনে তাতারদের কোথায় পাবে? ইউক্রেনের দক্ষিণ দিকের জায়গাটার নাম কি? ও একটু বলার চেষ্টা করছিল। কেনিয়া, ক্রিমিয়া। ক্রিমিয়া। ঠিক আছে, এই যে ক্রিমিয়া যেটা রাশিয়া দখল টখল করে নিয়েছে 2014 সালে, এই জায়গায় এই জনগোষ্ঠীকে পাবে তাতার। মুসলিম যেসব জনগোষ্ঠী এসেছিল ইন্ডিয়াতে, টার্করা এসছে, অ্যারাবিয়ানরা এসছে, চাগাতাইরা এসছে, এরকম অনেক কিছু এসছে, তো আফগানরা এসছে। এটা একটা জনগোষ্ঠী যেটা বেশ একটু অন্য টাইপের। এমন একজন তাতারের নাম বলে আজকে আলোচনা শেষ করব, সেটা সবচেয়ে পরে আসে। তো এখানে তাতার ছিল ভদ্রলোক, এইটুকু জেনে রাখো, মানে এই তাতার ছিল এটাও পরীক্ষায় আসবে না, ফার্স্ট তাতার শাসক, কিন্তু যে আসবে তার নাম আসে। তো একে মোটামুটি বিষ টিস খাইয়ে মেরে দেওয়া হয়। যে বিষ খাইয়ে মেরে দেওয়া হয় তা, যে বিষ খাইয়ে মেরে দেয় তার নাম হচ্ছে আউয়ার খান। এ হচ্ছে 1236, বেশি দিন টেকেনি, 8 মাসেই মোটামুটি এর গল্প শেষ হয়ে যায়, মানে 1236এই গল্প শেষ। এরপরে যিনি আসেন তার নাম হচ্ছে বিখ্যাত, এই ভদ্রলোকের নাম হচ্ছে আহ তুঘরাল খান
তুগরাল তুঘান খান। হ্যাঁ, ঠিক। তুগরাল তুঘাল খানের দুটো ফেজ আছে, হ্যাঁ। একটা ফেজ তোমরা পাবে 1236 থেকে 46, আরেকটা ফেজ পাবে 1272 থেকে 81। ওকে, তো আগের ফেজটা একটু বলি। এই ভদ্রলোকও তাতার ছিলেন, তাতার। ওকে, এই ভদ্রলোক বেঙ্গল বিহার উড়িষ্যা না, ওটাকে কি বলে, বেঙ্গল বিহার আওয়াধ, এই রিজিয়নটা মোটামুটি দায়িত্ব ছিলেন দেখতেন। ইনি জয় করেছিলেন তিরহুত। তিরহুত কোথায় বলতো? বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম জয়দেব। মিথিলা। মিথিলা কোথায়? অযোধ্যা না। শোনো, তোমরা এইভাবে বিহারকে দেখো, হ্যাঁ, মানে আমি এটা এমনি বক্স করলাম। বিহারের ওপর দিয়ে এইভাবে গঙ্গা নদী আছে, তাই তো? এই যে ওপরের দিকের অংশ দেখছো, এটাই হচ্ছে মিথিলা। তার সেই সময়কার নাম কি ছিল? তিরহুত। অর্থাৎ এইদিকে অযোধ্যা, এদিকে হচ্ছে মিথিলা বা তিরহুত। তিনি তিরহুত জয় করেন। অযোধ্যার যদি শাসক মানে হন, তাহলে ডেফিনেটলি এই লাইন জয় করতে হবে। মানে তোমাদের আরো সিম্পলি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ছবিটা এমন। এই তো গঙ্গা নদী যাচ্ছে, এরকম না, সরি, এরকম গেলে চাপ হয়ে যাবে। গঙ্গা নদী যাচ্ছে, এখন ওনার জায়গা কোথায়? ওনার মেন জায়গাটা তো এই এলাকায়। উনি যেটা করেছেন, এই ওপর বরাবর জয় করতে করতে এইগুলো, ঠিক আছে। আর এর সাথে বিহার আছে, বুঝলে? নিচের দিকে বেঙ্গলের কিছুটা অংশ থাকে। তো তকরিল তুহান খান তিনি জয় করছেন তিরহুত, মিথিলা। এই জায়গাটার নাম শুধু মনে রাখো, বেশি কিছু মনে রাখতে হবে না, হ্যাঁ। আচ্ছা, নরসিংহদেব ওয়ান উড়িষ্যা, কে লোকটার কি করেছিল? জগন্নাথ টেম্পল বানিয়েছিল। রঘুনাথ টেম্পল বানিয়েছিল? কে বানিয়েছিল? কে বানিয়েছিল? অনন্ত বর্মন জগৎ। Okay. তো কোণার্কের টেম্পল বানিয়েছিলেন যে ভদ্রলোক, সেই ভদ্রলোককেও অ্যাটাক করেছিলেন তুগরিল তুঘান, কিন্তু আলটিমেটলি জিততে পারেননি। নরসিংহ দেব ওয়ান থামিয়ে দিয়েছে। যাই হোক না কেন, এই তুগরিল তুঘান খানের এই ফেজটা যেটা দেখছো, এই ফেজটাকে বলা যেতে পারে গভর্নরশিপ ফেজ। মানে হি অ্যাক্টেড অ্যাজ আ গভর্নর অফ বেঙ্গল, বিহার এন্ড আউট। এরপরে কতগুলো নাম আছে, আমি জাস্ট এমনি বলে যাচ্ছি, দরকার নেই। তুগলক তোমর খান বলে একজন ছিলেন, জালালউদ্দিন মাসুদজানি ছিলেন, মালিক ইখতিয়ার উদ্দিন উজবুক ছিলেন। এ আবার নিজেকে স্বাধীন বলেছিল। উজবুক তো উজবুক না, ইউজবাক, সরি। তো তারপরে হচ্ছে ইজাজউদ্দিন বাকি ছিলেন, শুধু তাতার খান বলে একজন ছিলেন, শের খান ছিলেন। এবার এই শের খানটা একটু বলে দেই, সময় দেখলে তোমরা বুঝতে পারবে। শের খান 1268 থেকে, এটা আকরাম বলতে পারলে, আকরামকে আমি আজকে এ খাওয়াবো, উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়াবো। আকরাম বল শের খানকে।
শের খান কে? বলবনের ছেলে। বলবনের ছেলে নয় রে বাবু, বলবনের ছেলে শের খান কি করে হয়? বলবনের দুই ছেলে ছিল, একজন মোহাম্মদ আর একজন বুগরা খান। শের খান বলবনের নেফিউ ছিল। হ্যাঁ, সে- হ্যাঁ, ইনি নেফিউ ছিলেন বলবনের, এবং এনার মৃত্যু, এনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এরপরে কোথায়? ওয়েস্টার্ন ফ্রন্টে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টে মঙ্গল অ্যাটাক দমন করার জন্য। উনি খুব সাকসেসফুলি করছিলেন কাজটা, এবং ভদ্রলোকের মৃত্যু হয় 73 সালে, 1273। ইজ দ্যাট ক্লিয়ার? মানে মঙ্গল অ্যাটাক, যেটা তোমাদের পরীক্ষায় এবার প্রিলিমসে কোশ্চেন এসছে না, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি, অর্থাৎ পলিসি এগেনস্ট দ্য মঙ্গল কে শুরু করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন শুরু করেছিলেন। সেই সূত্রপাতে যিনি ফার্স্ট লোক ছিলেন, মানে দায়িত্বে ছিলেন, তার নাম হচ্ছে শের খান। সেকেন্ড লোক মোহাম্মদ, থার্ড লোক বুগরা খান। ওকে, হ্যাঁ 4 মিনিট ভাবা হলে ঠিক আছে, হলে ঠিক আছে, বাট তোমার যদি নলেজটা এবার ডেপথে একটু একটু থাকে, তোমার এইগুলো ঠিক মারতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে এর ওপর ওপর এই 4টে তথ্য পড়ে চলে যাবো, ফরেন কোশ্চেন দিলে তখন মনে হয় এইটা কি দিয়েছে, কেন দিয়েছে, ইলতুৎমিশ হবে না বলবন হবে, নাকি আলাউদ্দিন খিলজি হবে, এই তো। চলো তাহলে শের খান, শের খানের পরে ওয়েস্টে চলে গেছে। শের খানের পরে আরেকজন আছেন যার নাম হচ্ছে আমিন খান আইতাগিন, বেশি দিন ছিলেন না। এবং এরপরে আহ আহ মানে দায়িত্ব অ্যাকচুয়ালি তুগরিল তুগান খানকে বলা হয়েছিল সাব গভর্নর হিসেবে নিয়োগ করে, একে গভর্নর করে। তুগরিল তুগান খান ফার্স্ট টাইম যখন ছিল তখন ওই নাসিরুদ্দিন নাসিরুদ্দিন ছিল, কিন্তু সেকেন্ড টাইমে কার আন্ডারে? এখানে হচ্ছে এখন বলবনের সময়কাল, তখন বলবন নিয়োগ করলো এই যে আমিন খান আইতগিনকে, আর সাব গভর্নর মানে ওর আন্ডারে গভর্নর হিসেবে নিয়োগ করলো তকরিল তুগান খান। কিন্তু টি টি কে মানে তুগরিল তুগান খান কি করে, ওই যে যাকে নিয়োগ করেছিল আমিন খান তাকে সরিয়ে টরিয়ে দেয়, দিয়ে, মানে আমি সংক্ষেপে বলছি, মোদ্দা কথা হচ্ছে এই ফেজটা হচ্ছে 1272 থেকে 81 তিনি সিংহাসন দখল করে নেন এবং নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। মজার কেসটা হচ্ছে বলবন এতটা খেপে গেছিল, নিজে এসেছিল, মানে অসুস্থ তখন বলবন, কিন্তু হ্যাঁ, একে হত্যা করে, শুধু হত্যা করে নয়, এর বংশের বংশের সম্বন্ধীয় যত লোক ছিল সবাইকে হত্যা করে। শুধু হত্যা করে না, তোমরা যে জায়গায় যাবে গৌড়, সেই গৌড়ের 2.5 কিলোমিটার রাস্তা শুল পুঁতেছিল, পুঁতে তাতে সবকটার মাথা গেঁথে দিয়েছিল। বলবন করেছিল তুগরিল তুগান খান এবং তার, হ্যাঁ, তার ফ্যামিলিকে, ফ্যামিলি বলতে তো তাদের ফ্যামিলির যত যা ছিল, মানে এটা হচ্ছে মেডিয়াভেল হিস্ট্রির নৃশংসতার সবচেয়ে মানে বাজে নিদর্শন। তো তারপরে তাহলে বলবন হয়ে গেল, নাসিরুদ্দিন এবারে বসছে, নাসিরুদ্দিন বুগরা খান। বুগরা খানকে বলবনের পুত্র, বলবনের পুত্র, বসছে 1281 থেকে 1291 এই সময় বাংলায়। বুগরা খান যেটা ব্যাপার, বুগরা খান জানো, এই যে 1273 খ্রিস্টাব্দে শের খানের মৃত্যুর পরে বুগরা খান মোহাম্মদের সঙ্গে কোথায় দায়িত্বে ছিল? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার দায়িত্বে ছিল। তো বুগরা খান বাংলার দায়িত্বও ছিল। তো যেটা হয়,
বুগরা খানকে যখন শেষ দিকে বলবান অফার করে, কারণ আমাদের মারা গেছে, মোহাম্মদ মারা গেছে 1288-তে, মারা গেছে 87 না 88, মারা গেছে। তো একে অফার করে তুই সিংহাসনে বস। ওর সিংহাসনে বসতে চায়নি। কেন বসতে চায়নি? ওই তুগরিল তুরহান খানের সাথে যেটা হয়েছিল, বা তুগরিল তুরহান খান নয়, তার ফ্যামিলির সাথে যেটা হয়েছিল, সেটা বুগরা খান মানতে পারেনি। বললো যে সিংহাসন এরকম ভাবে রক্তে রঞ্জিত সেই সিংহাসনে আমি বসবো না। এবং নিজেকে এক প্রকার বলা যেতে পারে স্বাধীন হিসেবে লাস্ট 2-3 বছর নিজে স্বাধীন ছিলেন। কারণ দেখো, নাসিরুদ্দিনের পরে সিংহাসনে নাসিরুদ্দিনের পরে এই বুগরা খানের পরে, রিজেকশনের পরে সিংহাসনে বসে জানো তোমরা, কাইকোবাদ বসে। এবং কাইকোবাদের পরে তাইমুরস বসে। কাইকোবাদ কে অ্যাকচুয়ালি? হ্যাঁ, মোহাম্মদের ছেলে, বুগরা খানের ছেলে। ঠিক আছে, তো বুগরা মানে মোহাম্মদের ছেলেকে সিংহাসনে বসানো হয়নি লবি করে। তার নাম কি? তার নাম ক দিয়ে, কাই খসরু। এই কাই খসরুকে বসানো হয়নি, কাই খসরুকে মেরে দেওয়ার হলো। যাই হোক না কেন, তো বুগরা খানের সাথে ওই কাইকোবাদের একটা টাসেল হয়েছে, ঠিকঠাক শাসন করছিল না বলে, মানে কাই খসরুকে কেন এ করা হচ্ছে ইত্যাদি। তো আলটিমেটলি ওই অযোধ্যাতে দুজনের মধ্যে দেখা হয়, মানে দুজনের বাবা ছেলের মধ্যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, ওখানে দেখা হয়, যেটা নিয়ে একটা বইও আছে। যাক, নাসিরুদ্দিন বুগরা খানের পরে বেঙ্গলে তোমরা পাবে রুকনউদ্দিন কাইকোস, দরকার নেই। তারপরে পাবে শামসুদ্দিন ফিরোজ শাহ। তারপরে পাবে শামসুদ্দিন ফিরোজ শাহ, কোনো কাজের না। গিয়াসুদ্দিন বাহাদুর শাহ 1222 থেকে 28, তোমরা নোটে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, 1200 নয়, সরি। এরপরে যেটা হয়, বাংলা না 3টে পার্ট, আমি তোমাদের বলছিলাম না, আমি তোমাদের ওই ইলিয়াস শাহী ডাইনেস্টি আজকে শুরু করবো না, যে 3টে পার্টের কথা বলছিলাম, সেই 3টে পার্ট একটু দেখে নাও। একটাকে বলা হচ্ছে সোনারগাঁও, নাম শুনেছো? কোথায় বলো তো? বাংলাদেশে। বাংলাদেশে, মানে আজকের দিনে যেটাকে ঢাকা বলছি। তো বাংলাদেশের পার্টটা একটা আলাদা পার্ট হবে, তাহলে আমরা এটাকে বলতে পারি ঢাকা তথা বাংলাদেশ। আরেকটা হচ্ছে লক্ষণাবতী। লক্ষণাবতী অর্থাৎ নর্থ বেঙ্গল, গঙ্গা নদীর উত্তরে যেটা নর্থ বেঙ্গল, মানে রাজধানীগুলোর কথা বলছি। হ্যাঁ, আর দক্ষিণের জায়গাটা হচ্ছে সাতগাঁও। সাতগাঁও, সাতগাঁও হচ্ছে আমাদের হুগলি। ঠিক আছে, তাহলে 3টে ফ্র্যাগমেন্টে বাংলা ভাগ হয়ে যাবে ইলিয়াস শাহী ডাইনেস্টি আসার আগে। কিরকম বলছি, যদি তোমরা সোনারগাঁও দেখো, এখানে বাহারাম খান, ফখরুদ্দিন শাহ এরা শাসন টাসন করে, মানে এই এলাকা 3টে ভাগে ভাগ হয়ে শাসন হচ্ছে। আবার লক্ষণাবতীতে ওই আলাউদ্দিন আলী শাহ বলে লাস্ট একজন পাবে। সাতগাঁওতে লাস্ট শাসক পাবে আজম খান ইয়াজউদ্দিন ইয়া। এখান থেকেই আমাদের উত্থান হবে শামসুদ্দিন ইলিয়াস শাহের। কোন জায়গা থেকে, এই 3টের কোন জায়গা থেকে ইলিয়াস শাহের উত্থান বলো তো? কোনো সোনারগাঁও। একটা জায়গা তো, হ্যাঁ বলো। সোনারগাঁও থেকে। সোনারগাঁও থেকে বলছো? হি ওয়াজ দ্য হ্যাঁ। রুলার অফ সাতগাঁও। ঠিক আছে, এখান থেকে উত্থান হবে হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, আজকে এই পর্যন্তই থাক, পরের দুটো পার্ট পরে বলবো।